আবলি ইয়াসমিন আছি আপনাদের সঙ্গে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি যদি আগে জানিয়ে দিতে চাই, একেবারে অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ এবং সেই সাথে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও আজ আমরা আলোচনা করব, যে জন্য বিষয় নির্ধারণ করেছি ছাত্র আন্দোলন ও বাংলাদেশের ভবিষ্যৎ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আছেন সার্জিস আলম, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্বাগত জানাচ্ছি। আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ভবিষ্যৎ এই বিষয়টি নিয়ে যেহেতু শুরু করব, সার্জিস আলম আপনাকে দিয়ে শুরু করি। আপনাকে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনি অসুস্থতা নিয়েও আমাদের সময় দিয়েছেন, সেজন্য নিশ্চয়ই আপনার মাধ্যমে আজকে জনগণের মনে যেসব নানান প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খোঁজার চেষ্টা করব। একেবারে অতি সাম্প্রতিক যে বিষয়টি সেটি দিয়ে একটু শুরু করি। উপদেষ্টা পরিষদের যে আকার বেড়েছে সেটি নিয়ে একটু কথা বলি, কেননা আপনার একটি ফেসবুক স্ট্যাটাস অনেক বেশি ভাইরাল হয়েছে, সেটি নিয়ে সবাই কথা বলছেন। শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই। সেই সাথে আরও একটা স্ট্যাটাস, তার উপর খুনি হাসিনা তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে। আপনার এই আক্ষেপের কারণটুকু দিয়ে শুরু করি। এই আক্ষেপ থাকা তো একদমই স্বাভাবিক আমাদের জায়গা থেকে, কারণ দেখুন, আমরা এটা কখনোই বলবো না যে আপনাকে বাংলাদেশের ৮টা যে বিভাগ রয়েছে ৮টা বিভাগে সমান ভাগে ভাগ করতে হবে উপদেষ্টা, কখনোই নয়। কিন্তু আপনার যখন প্রায় ২৩ থেকে ২৫ জন উপদেষ্টা থাকে, তখন আপনার বাংলাদেশে প্রায় ৩টি জেলা, আমি যদি বলি ৩টি বিভাগ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই যে ৩টি বিভাগে প্রায় আপনার ২০টি জেলা রয়েছে। ২০টি জেলায় এমন ২ থেকে ৩ জন মানুষও কি ছিল না, যেই 2 থেকে 3 জন মানুষ এই উপদেষ্টা পরিষদে যাওয়ার জন্য কোনো না কোনোভাবে বা কোনো না কোনো ক্রাইটেরিয়াতে যোগ্য? অবশ্যই আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে আমি মনে করি সেটি ছিল। কিন্তু এই জায়গায় এই যে উপদেষ্টা পরিষদের নতুন যে সংযোজনটি হয়েছে, আমার জায়গা থেকে বা আমরা উত্তরবঙ্গের যারা রয়েছি বা আমরা সামগ্রিকভাবে আমাদের জায়গা থেকে মনে করি এই জায়গায় অবশ্যই যেভাবে আসলে উপদেষ্টা বাছাই করা উচিত ছিল, কিন্তু কিংবা একটি দেশের এই যে একটি সমতা নিশ্চিত করা উচিত ছিল, কারণ খুব স্বাভাবিকভাবেই একটা মানুষের জন্মস্থানের প্রতি ওই যে একটি আলাদা আকর্ষণ কিংবা টান, এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই। সেই জায়গা থেকে আমরা যখন দেখি এটি আরও সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এবং আকর্ষিত হয় যে নির্দিষ্ট একটি বিভাগ থেকে আমার ১৩ জন উপদেষ্টা, অর্ধেকেরও বেশি, তখন এই জিনিসটা আমার মনে হয় যে যখন আমার মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের এবং তারপরে এতজন উপদেষ্টা ওই একটি জায়গা থেকে, তাহলে আমরা মনে হয় ওই যে আমার নির্দিষ্ট একটি জায়গার প্রতি যে আমাদের যে টান, সেই জায়গাটি থেকে বের হতে পারিনি, বরং হয়তো আমরা নির্দিষ্ট কিছু জায়গার বাইরে এখন সেভাবে চিন্তাও করতে পারিনি। আমার খুলনা বিভাগ রয়েছে, আমার বরিশাল বিভাগ রয়েছে, আমার সিলেট বিভাগ রয়েছে। আপনি দেখে থাকবেন এই 3টি বিভাগ থেকে মাত্র 3 জন, অর্থাৎ বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে 6টি বিভাগ থেকে সব মিলিয়ে মাত্র 3 জন উপদেষ্টা রয়েছে। এই জিনিসটি, এই যে রেশিওটি, খুবই দৃষ্টিকটু এবং এটাতে আসলে যে কারো জায়গা থেকে এই যে অভিযোগটি আসা যৌক্তিক মনে করি। জনাব সার্জিস আলম, আপনাদেরকে বলা হয় যে সরকারের সব থেকে কাছের মানুষ বা সরকারের একটা অংশ মনে করা হয়, তাহলে কি এখানে প্রশ্ন চলে আসে না, মানে আপনারা যদি এটার বিরোধিতা করেন তাহলে সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আসছে, সেখানে আপনাদের ইনভলভমেন্টটা ছিল? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে স্পষ্ট করা প্রয়োজন। আমাদের 2 জন শিক্ষার্থী প্রতিনিধি এবং সবশেষে আরেকজন গিয়েছেন, 3 জন বর্তমানে সরকারে রয়েছেন। তারা যখন সরকারের দায়িত্বে থাকেন তখন তারা সরকারের অংশ, সরকারের প্রতিনিধি। তারা যখন সেই জায়গাটি থেকে আলাদা হয়ে আমাদের সাথে কথা বলেন বা মিশেন, তখন একটি আলাদা সম্পর্কের জায়গা থেকে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনো নিজেদেরকে সরকারের অংশ মনে করি না। তাদেরকেও যখন থেকে তারা সরকারে গিয়েছে, আমরা তাদের সাথেও ঠিক সেভাবে তাদের প্রতি কথা, আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা কিংবা তাদের সাথে যে তাদের সমালোচনা করা গঠনমূলক এই জায়গাগুলো আমরা তাদেরকে সরকারের জায়গা থেকে রেখেই করি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 16 বছরে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আমরা দেখেছি, আমরা যেভাবে দেখেছি গণভবন থেকে কিংবা টুঙ্গিপাড়া থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ডিসিশন হয়েছে, সিন্ডিকেট কে চালাবে সিদ্ধান্ত হয়েছে, মিডিয়া কে রাজ করবে সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করেছি এই ক্ষমতার অপব্যবহার করা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছে তাদের কোনো দিন এটি ক্ষমতার অপব্যবহার তারা করতে পারে না, তাদের সাথে এটি যায় না। এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান স্পিরিটের সাথে এটি যায় না। আমরা আমাদের জায়গা থেকে সরকার এবং যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্র জনতা রয়েছে, তাদের প্রতিনিধি রয়েছে, তাদের মধ্যে স্পষ্ট একটি দেয়াল রাখতে চাই, যেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে এই সমালোচনার তীরে যেন তাদেরকে আমরা বিদ্ধ করতে পারি। আজকে দেখুন, যদি ব্যাপারটা এমনই হয় যে আমাদের দ্বারা এই উপদেষ্টারা তাদের জায়গা নির্ধারিত হয়ে থাকে, তাহলে আজকেই
ওই সমন্বয়করাই আবার কিভাবে ছাত্র জনতাকে একসাথে নিয়ে তাদের বিরুদ্ধে ওই জায়গায় নামে? যদি আমাদের দ্বারা নির্ধারিত হতো তখন আমরা তাদের বিরুদ্ধে নামতাম না। সেই প্রশ্নটি আসলে চলে আসছে যে যে সরকার আসলে শপথ গ্রহণ সময়টুকু বলে যে আমরা ছাত্র জনতার সরকার, ছাত্ররা আমাকে এখানে আসলে নিয়োগ দিয়েছে, সেই জায়গা থেকে যখন আমরা একজন সমন্বয়কে কান্নারত অবস্থায় একটা টেলিভিশন চ্যানেলে সমন্বয়ক আমরা হান্নানকে দেখেছি কান্নারত অবস্থায় তিনি আক্ষেপ করে বলছিলেন যে আমরা আসলে কি চেয়েছিলাম কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি। সেই প্রসঙ্গ নিয়ে একটু আসবো। যারা মাসুদ কামাল, আপনার কাছে আসি। এই প্রসঙ্গ নিয়েই আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া এবং ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনের প্রতিবাদে আজ বিক্ষোভ হয়েছে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা ছিল, ছাত্র সমন্বয়করা ছিল। সুবিধাবাদীরা আসলে কারা এই সুযোগগুলো নিয়েছে? হাসনাত আবদুল্লাহ বলেছেন যে এই যে যারা হচ্ছে যাদের কোনো অবদানও নেই, ফেসবুকে মাত্র একটা দুটা স্ট্যাটাস দিয়ে তারা হচ্ছে এখানে হচ্ছে স্থান পাচ্ছে, সেই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি একটা কথা বলি, এই যে সরকার হাসিনা সরকারের পতন হয়েছে না, এটা কিন্তু কোনো স্বাভাবিক উপায়ে পতন হয়নি, এটা কোনো সাংবিধানিক উপায়ে পতন হয়নি। এটা হলো ছাত্র জনতার যে ক্ষোভ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ওনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটা হলো রিয়েলিটি। তো হাসিনা চলে যাওয়ার পর যে সরকারটা আসবে, সেই সরকারটা কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ মানুষ সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে, এই প্রত্যাশার করাটা কিন্তু আমি কোনো অন্যায় মনে করি না, এবং এটাই স্বাভাবিক। আমরা সেই প্রত্যাশাই করেছি। ইন্টারেস্টিং হলো কি, প্রথমে সব মিলে 21 জন হলো এতদিন, আজকে আরও 3 জন, মোট 24 জন উপদেষ্টা। এই 24 জন উপদেষ্টার মধ্যে আমি তো মনে করি 5 থেকে 6 জন ছাড়া বাকিদের এই গণ অভ্যুত্থান, এই যে আপনার যে অভ্যুত্থানটা হয়েছে, যে আন্দোলনটা হয়েছে, ধরেন আমি যদি মানে আপনার জুলাই মাসটা ধরি এবং এখানে আরও 5 দিন ধরি, এই আন্দোলনের সঙ্গে তাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না, কোনো ধরনের ইনভলভমেন্ট ছিল না। তারা এক কলম এক খোঁচা লেখেও নেই কোথাও। তাদেরকে যোগ্যতার ভিত্তিতে শুধু তাদেরকে যুক্ত করা হয়েছে, তাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। তারা এই আন্দোলনটাকে আসলে ওনই করে না, ওন করে না। এমনকি এখানে আমি ডক্টর ইউনূসকেও রাখি, ইনক্লুডিং ডক্টর ইউনূস, উনিও এই আন্দোলনের সঙ্গে মেন্টালি ফিজিক্যালি ইনভলভ ছিলেন না। ওনাকে তারা যে জোর করে নিয়ে আসছে, ওরা দেখছে যে ভাই আমার একজন লোক লাগবে, যে লোকটা নাকি সবার কাছে গ্রহণযোগ্য এবং যে লোকটা ওই সরকার দ্বারা নির্যাতিত, তারা একটা লোক গ্রহণযোগ্য লোক হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে আসছে। খুবই উত্তম, আমি ইউনূসের নির্বাচনে কোনো আপত্তি করছি না, কিন্তু ইউনূস সাহেব যাদেরকে নির্বাচন করলেন এদের কোনো ইনভলভমেন্ট নাই, এটাই রিয়েলিটি। ধরা যাক হাইপোথেটিক্যালি যদি এই সরকার ব্যর্থ হয়, ধরা যাক এই সরকার পারল না, ব্যর্থ হয়ে গেল, আমি আশা করি না, আমি স্বপ্নে কল্পনাও করি না ব্যর্থ হবে, তবে ধরা যাক হাইপোথেটিক্যালি ধরলাম ব্যর্থ হয়ে গেল, এই যে যাদের কথা বললাম এদের কোনো কিচ্ছু হবে না। বিপদে পড়বে কে? এই 3 ছাত্র প্রতিনিধি যারা আছে সরকারের মধ্যে, ডক্টর আসিফ নজরুল বিপদে পড়বেন, আরও কয়েকজন এরকম এই হাতে গুলো 5-6 জন লোক বিপদে পড়বে, আর কেউ বিপদে পড়বে না। তারা অবসরপ্রাপ্ত ছিল, আবার অবসর জীবনে চলে যাবে, কোনো সমস্যা, তাদের কোনো সমস্যা হবে না ভাই। এই যে ডক্টর বিদেশ চলে যাবে, কোনো সমস্যা নাই। এইটাই হলো রিয়েলিটি। আমাদের উচিত ছিল, ডক্টর ইউনূসের সমস্যাটাকে আমি বলি, উনি আসলে এই দেশের আমাদের গর্ব, উনি এই দেশের জন্য অনেক সম্মান বিদেশ থেকে নিয়ে আসছেন, এগুলো সব বাস্তবতা। আর পাশাপাশি এটাও বাস্তবতা, উনি এই দেশকে অত ভালোভাবে গত 15-20 বছরে চিনেন নাই। এই দেশের মানুষ সম্বন্ধে ওনার ধারণা খুব কম, উনি বিদেশের মানুষ সম্পর্কে ধারণা বেশি। ওনার বছরের বেশিরভাগ সময় উনি দেশের বাইরেই থাকতেন, কাজে উনি যাদেরকে চেনেন উনি মনে করেন যে এইটিই বোধহয় জগৎ। উনি যে লোকটাকে ভালো হিসেবে জানেন উনি মনে করেন এছাড়া বোধহয় বাংলাদেশে আর কোনো ভালো লোক নাই, এই জন্য উনি ওই লোকগুলিকে নিয়ে আসছেন। ওই যে অনেকে ফান করে বলতো যে এটা হলো এনজিও গ্রাম সরকার, কেন বলতো? উনি নিজে এনজিও করেন, ওনার বাড়ি চট্টগ্রাম, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই মিলে হলো এনজিও গ্রাম। উনি এর বাইরে আর কাউকে ভালো লোক হিসেবে চিহ্নিত না, ওনার তো সেই চেনার এটা স্বাভাবিক না, এটা কিন্তু অন্যায় কিছু না, এটাই স্বাভাবিক। জি, একটু জিজ্ঞেস করি, সেটাই হয়েছে এখানে। তাহলে কি এখানে ছাত্রদের সিলেকশনে কি কোনো ত্রুটি থেকে গেল? ছাত্ররা সব সিলেকশন করছে এটা আমি মনে করি না ভাই, ছাত্ররা মূল লোকটাকে সিলেক্ট করছে, আর হয়তো তাদের কিছু সাজেশন। আমি আসলে ওই পয়েন্টটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। এটা ওরা বলতে পারবে, আমি জানি না। সাজিদ, আপনি কি মনে করেন যে কোথাও কি কোনো ত্রুটি রয়ে গেছে?
বা যেমনটি জনাব মাসুদ কামাল বলছিলেন যে ৫-৬ জন ছাড়া কেউই আসলে এর সাথে কোনোভাবেই যুক্ত ছিল না, মানসিকভাবে না, শারীরিকভাবে না। আপনার কাছে কি মনে হয় সিলেকশনে কি কোনো ত্রুটি রয়ে গেল? দেখুন, আমি ওনার সাথে হচ্ছে বেশ কিছু জায়গায় একমত। আসলে যে জায়গাটি হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে এমন একজন মানুষকে চাচ্ছিলাম, যেখানে যে জায়গাটি নিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আসলে পুরো বিশ্বব্যাপী তার ওই গ্রহণযোগ্যতাটি রয়েছে, এবং আমরা মনে করি যে ওই মুহূর্তে আমাদের ওই সিচুয়েশনে আসলে তার সাথে আমরা আরেকটি পাশাপাশি ফেস রাখতে পারছিলাম না, যেটি তার অপশন হতে পারত। সেই জায়গায় অবশ্যই আমাদের সকলের ওই বিষয়ে অন্তত একমত ছিল যে তিনি আমাদের প্রধান উপদেষ্টার জায়গাটিতে থাকতে পারেন। এবং এই অংশটুকুর সাথেও আমি অনেকটাই একমত যে আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে এখন আমরা অনেকটা মনে করি যে আসলে যেই মানুষগুলো এই আন্দোলনের সরাসরি রাজপথে নেমেছে, যেই মানুষগুলো জীবনের যে মায়া, সেই মায়াকে এক পাশে রেখে পরিবারের মানুষগুলোর প্রতি তার যে মায়া, ভালোবাসা, দায়বদ্ধতা, সেগুলোকে এক পাশে রেখে ওই 18 জুলাই বলি, 19 জুলাই বলি, 3 তারিখ, 3 অগস্ট, 4 অগস্ট, 5 অগস্ট, যেই মানুষগুলো জীবন বাজি রেখে রাস্তায় নেমেছে, তারা যেভাবে এই স্পিরিটটাকে ধারণ করে, তারা যেভাবে রক্তাক্ত লাশগুলো চোখের সামনে দেখেছে, আমার যারা উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টা এখন রয়েছেন তারা সেভাবে দেখেনি। হয়তো তাদের অনেকে সেই সময় আসলে দেশেও ছিল না, সেই জন্য তারা এই যে এত বড় একটি বিপ্লব হয়ে গিয়েছে, অভ্যুত্থান হয়ে গিয়েছে, এটিকে তারা যেইভাবে আসলে নিজেদের করে ওন করে নেওয়া দরকার, যে স্পিরিটকে সামনে রেখে যেভাবে ছুটে বেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে এই কাজগুলো করা দরকার, সেই স্পিরিটটা আমরা তাদের মধ্যে ওইভাবে দেখতে পাই না। ঠিক এ কারণে আপনি দেখবেন, আপনারা তো অনেক জায়গা থেকে আমরা এই কথাটি শুনছি যে সমন্বয়করা সবাইকে বসেছে। নো, এটা কখনো হতেই পারে না। উপদেষ্টা বসানো তো সমন্বয়কদের, এখনকার সমন্বয়কদের এই কাজ না। বরং আমরা আমাদের জায়গা থেকে মনে করি কোনো উপদেষ্টা যদি তাদের জায়গা থেকে তাদের যে কাজগুলো করা দরকার, যেই স্পিরিটকে ধারণ করে করা দরকার, যে স্পিড নিয়ে করা দরকার, ওই কাজগুলো যদি তারা না করে থাকে, আমরা তাদের বিরুদ্ধে রাস্তায় নামছি, আমরা তাদের বিরুদ্ধে যতটা তীর্যকভাবে সমালোচনা করা দরকার সেটি আমাদের জায়গা থেকে আমরা করছি। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তাদের যে প্রত্যাশাটি তাদের কাছে আমাদের রয়েছে, সেটি পূরণ করা থেকে তারা একটি দূরত্বে রয়েছে আসলে এখন পর্যন্ত। ছাত্র জনতার অংশীদারত্ববিহীন যে সিদ্ধান্ত, সেটি নিয়ে আপনারা প্রতিবাদ জানিয়েছেন যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অংশীদারিত্বহীন কথা যে ব্যবহার করা হয়েছে, তার মানে কি আমরা এটা বুঝবো যে সেখানে আপনাদের মতামত নেওয়ার বিষয়টি আপনারা বুঝাতে চাচ্ছেন? দেখুন, আমাদের জায়গা থেকে আমরা একটা জিনিস স্পষ্ট করি। প্রথমত, আমাদের যারা এখন রাজপথে রয়েছে কিংবা যে কোনো লড়াই সংগ্রামে যখনই প্রয়োজন হয় তারা রাজপথে নেমে আসে, আমরা সমন্বয়ক নামেই বলি, আমরা ছাত্র জনতা নামেই বলি, যে নামেই বলি না কেন, আমরা আমাদের জায়গা থেকে সরকারের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চাই। আমরা সরকারের ডিসিশনে আমাদের জায়গা থেকে এটি কখনো বলতে চাই না এটা আপনার করতে হবে, বরং আমরা তাদের কাছে একটি চাপ প্রয়োগকারী একটি গোষ্ঠী হিসেবে কাজ করতে চাই, যেই গোষ্ঠী তাদের যে কোনো ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। যদি ভুল পথে চায় তাহলে তাদের যে কোনো সমালোচনা করার জন্য সেই জায়গাটিতে প্রস্তুত থাকবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটিও মনে করি যে সরকার বর্তমান সময়ে একজন উপদেষ্টা নিয়োগ দিবেন, যেই উপদেষ্টা সম্পর্কে আমরা তখন জানবো যখন ঘোষণা হবে। এবং সবচেয়ে বড় কথা, বিগত সময়গুলোতে আমরা তাকে দেখব এই যে পুরো বাংলাদেশে একটি ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছিল, তিনি এই ফ্যাসিস্ট কাঠামোর একজন সফট একজন অংশীদার। তিনি এই ফ্যাসিস্ট কাঠামোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেটা যে কোনো উপায় হোক, একটি ছবি দিয়ে হোক, একটি প্রশংসাসূচক বাণী দিয়ে হোক, কিংবা কারো পাশে দাঁড়িয়ে তার যে কোনো একটি স্তুতি গেয়ে হোক, যে এই কাজগুলো করেছে তারা ওই যে প্রমোট করার একটি অংশীদার হিসেবে ছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পুরো বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীকে, কিংবা আপনি যদি দেখেন পুরো বাংলাদেশের যে আমরা যেটি দেখেছি যে মোস্তফা সারোয়ার ফারুকীর ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখেছি, যে পুরো বাংলাদেশের আলেম সমাজকে তিনি তার একটি পোস্টে তেতুল হুজুর এরকম করে একটি কটাক্ষ করেছেন, যে বিষয়গুলো খুবই দৃষ্টিকটু। আমি একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ইচ্ছামতো ছোট করব, এটি তো কোনোদিন আমার সমতার উদাহরণ হতে পারে না, এটি কখনো আমার সকলকে প্রায়োরিটি দেওয়ার উদাহরণ হতে পারে না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যেই মানুষগুলো সময়ের সাথে সাথে যারাই ক্ষমতায় গিয়েছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে তাদের জায়গা থেকে তোষামতি করে, ধরন ভিন্ন হতে পারে, একজন কথা দিয়ে তোষামত করে, একজন একটি ছবি দিয়ে তোষামত করে, একজন একটি সুন্দর লাইন দিয়ে তোষামত করে। যেই মানুষগুলো বিগত সময়ে ক্ষমতাসীনদের এটি করেছে, সেই মানুষগুলো যদি এখনো একই কাজ করে এবং আমরা তাদেরকে ওই জায়গাটিতে প্রায়োরিটি দেই এবং এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়ে আসি, সত্যি কথা বলতে এই মানুষগুলো আজকে থেকে 5 বছর পরে অন্য কেউ ক্ষমতায় আসলে তাদের ক্ষেত্রেও এই একই ব্যবহারটি করবে। কিন্তু আমার এই যে স্পিরিট, আমার এই যে এত রক্ত দেওয়া, এত জীবন দেওয়া,
এটার সাথে এটাকে ধারণ করে যে কাজ করা, সেটি আমরা তাদের কাছে পাবো। আমরা 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 জানি যে আপনারা হচ্ছেন অভ্যুত্থানের নায়ক বলতে আমরা আসলে যাদের বুঝি তাদের মধ্যে জনগণ সব থেকে বেশি চেনে, আপনাকে চেনে, হাসনাত আবদুল্লাহকে চেনে। যখন আপনারা কিছু বলেন সেটি জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে। হাসনাত আবদুল্লাহ এটি বলেছেন, আমরা ধরে নিই যে যেটি হাসনাত আবদুল্লাহ বলছেন নিশ্চয়ই সেটিতে আপনারা অবশ্যই অবগত এবং সেটিতে নিশ্চয়ই আপনাদের মতামত আছে, যে বর্তমানে সব থেকে বেশি আসলে মশকরা করা হচ্ছে ছাত্রদের সাথে। এটি দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছেন? দেখুন, এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে এই জায়গাগুলো থেকে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি দেখেন এই অভ্যুত্থান শুরু হয়েছে কোথা থেকে, একটি যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন থেকে। এই অভ্যুত্থানে প্রথম ক্যাম্পাসে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের হাতে নির্বিচারে অত্যাচারিত হয়েছে কে, রক্তাক্ত হয়েছে কে? এই ছাত্ররাই। এই অভ্যুত্থানে কারা সবচেয়ে বেশি অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে? এই ছাত্ররাই। আপনি স্কুল কলেজের কথা বলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, আপনি মাদ্রাসার কথা বলেন, যে কোনো জায়গার কথা বলেন, এই ছাত্র সবচেয়ে বেশি জীবন দিয়েছে। এই অভ্যুত্থানে সফল হওয়ার পরে নতুন একটি সরকার গঠনের পিছনে এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ছাত্ররা। এরপরে এই অভ্যুত্থানে উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে এই যে এত বড় একটি বডি এসেছে, এখানে কিন্তু ছাত্রদের অংশগ্রহণ মাত্র 2 থেকে 3 জন। বাকি যারা রয়েছে তারা কিন্তু ছাত্র নয়। এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, এই সরকার যখন বিভিন্ন জায়গায় পদক্ষেপগুলো নিচ্ছে, যখন তারা এই স্পিরিটটিকে ধারণ করতে পারছে না, কিংবা এই সরকার যখন তাদের প্রত্যেকটি নতুন নতুন জায়গায় নতুন নতুন যে স্টেপগুলো নিচ্ছে, সেখানে ছাত্রদের, শুধু ছাত্র নয়, পুরো বাংলাদেশের যে ছাত্র জনতা, তাদের যে মতামতটি সেটিকে প্রাধান্য না দিয়ে বরং তাদের মতো করে চিন্তা করে ওইভাবে কাজ করে যাচ্ছে, কিংবা গতানুগতিক যে কাজ করার ধারা সেই জায়গায় কাজ করে যাচ্ছে, তখন এই দায়টা কাদের উপর যাচ্ছে? আবার দায়টা যাচ্ছে এই ছাত্রদের উপর। আমরা তো এগুলো নিয়ে আসলে আলোচনা করবই। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখনো যখন কোনো ফ্যাসিস্টদের আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন রাস্তায় নেমে আসছে ছাত্ররা। তাহলে রক্ত দিল, জীবন দিল ছাত্ররা। এরপরে এখানে যদি উপদেষ্টা পরিষদের এই জায়গাটিতে কোনো একটি সমস্যা হয়, আবার সেফগার্ডও দিতে হয় ছাত্রদের পাওয়ার কথা, সেটি আসলে সেভাবে আপনারা পাচ্ছেন না। আমরা আসলে কথা বলবো, একজন দর্শকও আছেন আমাদের সঙ্গে, তার কথাও একটু শুনতে চাই। দর্শক, স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমি আদাবর থেকে বলছি। জি, বলবেন, আপনার প্রশ্ন করবেন। আমি সম্মান জানাই জার্জিসকে যে উপস্থাপন করেছেন। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিলেন, বৈষম্যকে রোধ করে দেওয়া। অর্থাৎ প্রথমেই যে সে বলেছেন যে আসলে প্রত্যেকটি বিভাগ থেকে যদি এই উপদেষ্টাদের নিয়োগ করা হতেন এবং জনগণের সঙ্গে যাদের সম্পৃক্ততা, একজন সিনিয়র সাংবাদিক অত্যন্ত শ্রদ্ধেয় বলেছেন, জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা সেটা যদি থাকে এবং সমস্ত বিভাগ থেকে যদি নেওয়া হয়, তাহলে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্য সেটা দূর হবে এবং অভিজ্ঞ এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত তা বৃদ্ধি পাবে এবং সেটা শক্তিশালী একটা ভূমিকা অবস্থান করবে। জি, আপনার প্রশ্নটি পেয়েছি, আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নের উত্তর আমরা নিশ্চিতভাবে নিব। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু এই মুহূর্তে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন নাম বলে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি ময়মনসিংহ গরিপুর থেকে বলছি। জি, বলবেন। জি, আমার 22টা শ্রাবণ, যে সে 20 জুলাই আন্দোলনের সময় গুলি খাইছিল আর কি। জি 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 আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না আর কি। মানে আপনারা যোগাযোগ করতে পারেননি, বিষয়টি এরকম? মানে আপনাদের পক্ষ থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি বা আপনাদের খোঁজ নেওয়া হয়নি, বিষয়টি কি এরকম? জি জি জি, আমাদের খোঁজ নেওয়া হয়নি। আপনি একটু বলবেন আপনার ভাইয়ের নাম কি? না, আমার 22 তারিখে শ্রাবণ। ভাতিজা শ্রাবণ, উনি কোথায় থাকেন? যেটা ময়মনসিংহ গরিপুর। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চিতভাবে আপনার এই প্রশ্নের উত্তরটি আমরা আসলে নিতে চাইবো। সুপ্রিয় দর্শকরা প্রশ্ন করছেন, আপনারা থাকুন আমাদের সঙ্গে। একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই, আমরা সেই প্রশ্নের উত্তরগুলো নিব বিরতির পরপরই।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ আর এক্সট্রা, কথা বলছি ছাত্র আন্দোলন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। দুজন দর্শক ছিলেন আমাদের সঙ্গে বিরতির আগে, এখনো একজন আছেন, তার প্রশ্নটি একটু নিয়ে তারপর শুরু করতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আয়োজনে কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আচ্ছা, আমি ঠাকুরগাঁ থেকে হারাধন বলছি। জি বলবেন। আমার প্রশ্ন সাজিদ আলমের কাছে। আসলে আমরা এক স্বৈর শাসকের পর থেকে 5ই আগস্টের পরে একটা আমরা স্বাধীন রাষ্ট্র পাইছি। আমরা মনে হয় যে আমরা একটা স্বাধীনতা পাইছি, এবং একটা স্বৈর শাসক যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, কি কালপিট ছিল তার প্রতি চেহারা বা সেই একটা কালো অধ্যায়ের চেহারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সেই নেতৃত্ব দিয়ে আজকে দেশকে এই জায়গায় নিয়ে আসছেন। তো আমার আরেকটা প্রশ্ন, 71-এ সেই 1971 সালে আমাদের কিন্তু আরেক দেশ নায়ক ছিল শেখ মুজিবুর। আসলে এই শেখ হাসিনার জন্য আমরা আজকে দেখা যাচ্ছে তাকে প্রতি মুহূর্তে অবজ্ঞা করা হচ্ছে। আমরা কি মনে করব যে এই শেখ হাসিনার জন্য সেই দেশ নায়ককে আমরা ভুলে যাব, তাকেও কি কালপিট মনে করব? অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব সাজিদ আলম, এই প্রশ্নের উত্তর দিয়ে একটু শুরু করি যে আমরা শেখ হাসিনার কারণে কি তার বাবার সবকিছু অবদান ভুলে যাব কিনা? দেখুন, আমাদের জায়গা থেকে মনে হয় যে আমরা যদি যে কোনো একটা সত্যকে যে কোনোভাবে যদি ধামা চাপা দেওয়ার চেষ্টা করি, কালের পরিক্রমায় সেটি আবার বের হয়ে আসবে। দেখুন, আমরা যদি আমাদের জায়গা থেকে বলি, আপনি যদি বলেন যে 1952 পর থেকে কিংবা 1956 পর থেকে 1971 পর্যন্ত, 1971-এর 24শে মার্চ পর্যন্ত আপনি যদি আপনার জায়গা থেকে বলেন, শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে 1971 সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে, সেটুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিটি তিনি পাবেন, এটি নিয়ে সন্দেহ নেই। কিন্তু আবার এমনও একটি বিষয় রয়েছে, এই সময়েরও যে সীমাবদ্ধতা রয়েছে। এই সময় তিনি যেই কাজগুলো করেছেন, এই কাজগুলো বিগত 16 বছর যেভাবে পীরের লেভেলে দেখানো হয়েছে, ব্যাপারগুলো কিন্তু এরকম নয়। একটা মানুষের যেমন কিছু ভালো কাজ রয়েছে, আবার সীমাবদ্ধতাও রয়েছে। ইতিহাসে তাকে সেভাবেই ইতিহাস সেভাবেই তাকে বিবেচনা করবে। আবার এই জায়গায় 1972 থেকে 1975-এ তিনি যে পুরো এই যে বাংলাদেশের ইতিহাসটিকে মুজিব বাদ দিয়ে প্রতিস্থাপিত করেছেন, পুরো বাংলাদেশের এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করেছেন। এই যে কালো অধ্যায়গুলো, দেখুন বাংলাদেশকে আজকে কেন এত বড় একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে যেতে হবে, কেন 2000 মানুষকে আমার প্রাণ দিতে হবে, 1.5 লক্ষ মানুষকে রক্তও দিতে হবে। 1972-এ তার হাতে কিন্তু ওই সময় যে ম্যান্ডেটটি ছিল, পুরো বাংলাদেশের শতভাগ মানুষের ম্যান্ডেট নিয়ে 1972 সালে তিনি এই ক্ষমতায় বসেছিলেন, যখন তিনি 10 জানুয়ারিতে এই বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন। তিনি যদি চাইতেন ওই সময়ে সৎ এবং যোগ্য লোকগুলোকে বেছে নিয়ে ওই বাংলাদেশকে পরের 1-2 যুগে বাংলাদেশে একটি অনন্য অধ্যায় নিয়ে যেতে পারতেন। সেই জায়গায় তিনি কি করেছেন আমরা দেখেছি, স্বজন প্রীতি, ক্ষমতা প্রীতি, পরিবার প্রীতি, কিছু ব্যক্তি প্রীতি, এবং এগুলোর মাধ্যমে আমরা বিগত 16 বছর যা দেখেছি তার একটি বড় চিত্র ওই 3 বছর দেখেছিলাম, যেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে 1975-এর 15ই আগস্ট ঘটাতে বাধ্য করেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। এই প্রশ্নের উত্তর একটু আপনার কাছ থেকেও নেই। সমন্বয়কদের মধ্যে এমন কথা এসেছে, বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না, আপনার কাছে কি মনে হয়? না, এটা যদি কেউ না মানতেই পারে, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্যটা হলো কি, ওনারা যখন কথাটা বলেন, যখন মনে করেন আপনি 71, 72, 73, 74, 75 পর্যন্ত ওনারা যখন বিশ্লেষণ করেন, আমার মাঝে মাঝে আমার এটা আগ্রহ, জানার খুব আগ্রহ। আমি সার্জিসের কাছে এটা জানতে চাচ্ছি, ওনাদের সোর্সটা কি, ওনারা এটা কোথার থেকে জানেন। 72-এ তো সার্জিসের জন্ম হয় নাই, উনি তো তখন দেখেন না ওই সময় কী হয়েছে। তো ওনারা জানেন কোত্থেকে? ওনারা জানেন ইতিহাস থেকে। ইতিহাসটা তো কোনো কোনো মানুষ লেখে। বাংলাদেশে এই মুহূর্তে 2-3 ধরনের ইতিহাস পাওয়া যায়, যার যার ন্যারেটিভ তার মতো করে তারা ব্যাখ্যা করেন। কিন্তু তো ওনারা তো কোনো কোনো বই পড়ে জেনেছেন, যে বইটা পড়েছেন ওই বইটা তো কোনো কোনো মানুষ লিখেছে। তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাবেন, ওই মানুষটা কে? ওই মানুষটা তো কোনো কোনো পলিটিক্যাল পার্টি করেন, অথবা কোনো কোনো রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে। একবার ভাবুন জিনিসটা। তো এইভাবে আমার কাছে মনে হয় শেখ হাসিনা আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন। আবার শেখ হাসিনার এগেনস্টে যারা ছিল, অন্য যারা পলিটিক্যাল, বিএনপিও স্বাধীনতা যুদ্ধের আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। জামাতে ইসলাম তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু তাদেরও কিন্তু আলাদা একটা ন্যারেটিভ আছে। আপনি জানেন, গোলাম আজমের একটা বই আছে, বইয়ের নাম হলো সোনার বাংলা। উনি সোনার বাংলা মানে বই লিখেছেন যে লোকটাকে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন অফিসিয়ালি। তো এখন যার যার ন্যারেটিভ কিন্তু তার কাছে, এবং তাদের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ যখন আসে, আমি ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আমি আরো অনেক পরে যাচ্ছি, ওটা ওই প্রসঙ্গটা খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমার কথা হলো যার যার ন্যারেটিভ অস্বীকার করছেন যে সেই সময় তাদের প্রমাণ দিতে হবে যে সেই সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন বা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, সেটির প্রমাণ তাদের দিতে হবে। প্রমাণ দেবে? আমি তো
নিজে ওই সময়ের পত্রিকা দেখেন আপনি, আমি ইতিহাস দেখি, আমি কারো লেখা ইতিহাস আমি দেখতে যাচ্ছি না, আপনি ওই সময়ের পত্রিকাগুলি দেখেন। গোলাম আজম সাহেব তার দলবল নিয়ে, আব্বাস আলী খান, গোলাম আজম এরা ইয়ের সঙ্গে, নিয়াজের সঙ্গে বসে মিটিং করতেছে এবং মিটিং করে বলতেছে যে পাকিস্তানি বাহিনীকে সব ধরনের তারা সহযোগিতা করবে। দ্যাট ওয়াজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। আমি একটা কথা বলি আপনাকে, ওটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কিন্তু ওই সিদ্ধান্তর আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল। সেটা আমি কিন্তু ওই ঝামেলায় যাচ্ছি না। আমার কথা হলো কি, যার যার সিদ্ধান্ত তখন তারা নিয়েছেন, সময়ের প্রেক্ষিতে ওই সময় বুঝে নিয়েছেন। তারপরে কিন্তু আবার যার যার মতো করে পরিবর্তিত পরিস্থিতি যখন পাকিস্তান আর থাকলো না, বাংলাদেশ হয়ে গেলো, যার যার মতো করে এটা ব্যাখ্যা করেছেন। আমার এই ব্যাখ্যাগুলি নিয়ে কোনো সমস্যা নাই, যে যেভাবে ভাবতেই পারে, এই কোনোটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্নটা হলো যে যখন আমরা বঙ্গবন্ধুকে বিচার করব, যখন আমরা শেখ মুজিবকে বিচার করব, শেখ মুজিব কিন্তু বঙ্গবন্ধু এটা কিন্তু হয়েছে স্বাধীনতার আগে, ওনাকে স্বাধীনতার আগেই এই খেতাবটা দেওয়া হয়েছে। আমি কোনো খেতাবের পক্ষে না ভাই। একজন লোক তার বাপ মায়ের একটা নাম রাখছে, ওর সঙ্গে একটা উপাধি যোগ করতে হবে কেন? আমি এটার পক্ষে না, কিন্তু দিয়েছে বাংলাদেশ, ভালোবেসে দিয়েছে, দায় দিয়েছে। 24শে মার্চ পর্যন্ত ওনার ভূমিকা, যেটা সার্জিস বললো, এটা হলো বিতর্কের ঊর্ধ্বে, আমি অস্বীকার করি না। 25শে মার্চ, হ্যাঁ আমি মনে করি, আমি যতটুকু পড়েছি এবং তখন আমি তখন ছোটো, কিন্তু বুঝি, তখন আমি বুঝি। 25শে মার্চ অনেকে বলে যে ওয়ালেসি কী না কী করছেন, আমি এগুলি বিশ্বাস করি না। এবং বরঞ্চ আমি তাজউদ্দিন আহমেদের মেয়ের যে ভাষ্যটা, এটাকে আমি মনে করি যে সঠিক না হতে পারে, যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে যাননি ভাই। উনি কেন যাবেন? উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন। উনার স্বাধীনতা ঘোষণা করতে হবে কেন? উনি করেন নাই, এটাই সত্য। যারা এখন বলে উনি স্বাধীনতা ঘোষণা করছেন, এটা ঠিক না, আমি মনে করি না। আবার আমারও ভুল হইতে পারে, কিন্তু আমি মনে করি না। কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশে, মানে উনি অত্যন্ত ব্যর্থ একজন শাসক ছিলেন, অত্যন্ত ব্যর্থ। কারণ তখন আমি জানি 74-এর দুর্ভিক্ষ, আমি নিজে আমার অভিজ্ঞতা আছে, আমি তখন জ্ঞান আছে আমার, তখন আমি ক্লাস 8-এ পড়ি 74 সালে। কাজে আমি না খেয়ে থাকছি, আমি আটার যাও খাইছি ভাই, আমি নিজে খেয়েছি। আটার যাও বুঝেন, ওই যেটাতে পোস্টার লাগায় আটা গুলা, ওইটা আমি খেয়েছি, ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি, আমি জানি এগুলো। কিন্তু এই সমস্ত অপকর্ম, সমস্ত অযোগ্যতা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক হলো শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ জনাব সার্জিস আলম। আপনার জন্য আরো দুটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে একটা প্রশ্ন উত্তর অবশ্য আপনি ইতিমধ্যে দিয়েছেন, যেটি যে বিভাগ ওয়াইজ যে উপদেষ্টা থাকার কথা, সেটি নিয়ে প্রশ্ন করেছিলেন যে আমরা আসলে যে বৈষম্যের জন্য এই অভ্যুত্থান, যে বৈষম্যের জন্য আমরা এতটা প্রত্যাশা করেছি কিন্তু বিভাগ ওয়াইজ সেটা আসলে পাওয়া যায়নি, সেটার উত্তর কি আপনি আলাদা করে দিতে চাইবেন? তাহলে ছোট করে একটু একবার দেখুন, আমার জায়গা থেকে যে কথাটা আমি তখনও বলেছি, এখনো বলছি, যে ধরুন আমার এখন 24 জন উপদেষ্টা আছে, ঠিক আছে, ব্যাপারটি এমন আমি কখনোই বলবো না যে আপনার 8 বিভাগ থেকে 3 জন করে 24 জন দিতে হবে। আমি এই ইকুয়ালিটির কথা বলবো না, কিন্তু আমি ইকুইটির কথা বলবো। কারণ এটা অবশ্যই ওই যে নির্দিষ্ট একটি এলাকা, জন্মভূমি বা জন্মস্থান, এটির প্রতি যে আলাদা একটি টানের জায়গা কিংবা বায়াস হওয়ার জায়গা, এই জায়গাটি একদম আবশ্যক, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। তো কোনো একটি জায়গায়, কোনো একটি বিভাগে যদি আমার 4 জন উপদেষ্টা থাকে, আরেকটিতে অন্তত 2 জন নেওয়া উচিত। একটি বিভাগ থেকে আমি উপদেষ্টা হওয়ার মতো 2 জন মানুষ পাবো না, এটি কখনোই সম্ভব নয়। সেই জায়গায় যখন আমার একটি বিভাগ থেকে 13 জন হয় আর 3টি বিভাগ থেকে 1 জনও হয় না, এটি আসলে অবশ্যই বৈষম্যের একটি চিত্র। এবং এই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে নির্দিষ্ট একটি এরিয়ার প্রতি যে টান বা স্বজন প্রীতি, এটি থেকে আমাদের সম্ভবত যারা এই ডিসিশন মেকিং এ রয়েছে তারা ওই জায়গাটি থেকে বের হয়ে আসতে পারে না। আরেকটি প্রশ্ন ছিল, ময়মনসিংহ থেকে একজন ফোন করেছিলেন, তার ভাতিজার কথা বলছিলেন যে এই অভ্যুত্থানে তার যে অবদান, তার ভাতিজার, তিনি গুলি খেয়েছেন কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, কোনো ধরনের সহযোগিতা করেনি। আপনাদের তো সবথেকে বড় লক্ষ্যই তো এটি হওয়ার কথা ছিল যে তাদের খোঁজ খবর নেওয়া, তালিকা করা, চিকিৎসার ব্যবস্থা করা, সেটি কেন হচ্ছে না? দেখুন, আমার জায়গা থেকে প্রথমে একটি স্পষ্ট করি, সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি আমাদের এই 24-এর অভ্যুত্থানে যারা যোদ্ধা, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের পাশে যেভাবে যত দ্রুত আমাদের দাঁড়ানোর কথা ছিল, বিভিন্ন পরিস্থিতি বা সীমাবদ্ধতার কারণে আমরা সেভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি। কিন্তু এটি সত্য যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এরকম একটি কার্যক্রম নিয়েছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আমাদের শহীদ পরিবারের দোরগোড়ায় যাব তাদের কাছে আমাদের সহযোগিতাটি পৌঁছে দেওয়ার জন্য। অপরদিকে আমাদের যারা আহত ভাই বোনেরা রয়েছেন, এখন যে বিষয়টি হয়েছে, আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসনের মাধ্যমে, জেলা সিভিল সার্জনের মাধ্যমে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করেছিলাম। অনেকের কাছে হয়তো একদম গ্রাম পর্যায়ে এই তথ্যটি পৌঁছায়নি,
তারা ওই তথ্যটি সেখানে দেয়নি। এখন আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিস রয়েছে, এই অফিসের হটলাইন নাম্বার রয়েছে 16000। তারা যদি তাদের জায়গা থেকে, আমাদের একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করে জাস্ট প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো, সেগুলো জমা দেয় আমাদের ফাউন্ডেশন অফিসের মধ্যে। আমরা দ্রুত গতিতে 1 সপ্তাহের মধ্যে আমাদের যে সহযোগিতাটি সেটি পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। আমরা অনুরোধ করব, যদি এটি কেউ অনলাইনে এভাবে না করতে পারেন, অফলাইনে করতে চান, তাহলে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে অফিস রয়েছে শাহবাগী বারডেম হসপিটালের পাশেই, সেখানে এসে সেখানে যেন অন্ততপক্ষে যোগাযোগ করে। একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম এবং প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে বলছি। জি, প্রশ্ন। আমি বলতে চাচ্ছি, এই যে উপদেষ্টাদের যে নিয়োগটা হচ্ছে, জি, এটা হচ্ছে এরা মানে কিভাবে নিয়োগটা হচ্ছে? 1, 2 নম্বর কথা হচ্ছে, আমরা সাধারণ জনগণ প্রধান উপদেষ্টা টিভি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তার সাথে আমরা সরাসরি কোনো এরকম কথা বলতে পারবো কিনা, এইটা আমরা একটু জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। বিরতির পরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব। সুপ্রিয় দর্শক, আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, বিরতির পর একবার স্বাগত। আপনারা দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। ছাত্র আন্দোলন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। একজন দর্শক ছিলেন আমাদের সঙ্গে, তিনি আসলে যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে উপদেষ্টা নিয়োগের আসলে প্রক্রিয়াটা কি, কারা নিয়োগ করে বা কিভাবে নিয়োগ হয় সেটা নিয়ে প্রশ্ন করেছেন, এবং সেই সাথে জনগণের সুযোগ আছে কিনা উপদেষ্টাদের সঙ্গে কথা বলার, সেই বিষয়টি নিয়ে। সার্জিস আলম, আপনি কি উত্তর দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রথমবার যখন হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তাদের জায়গাটিতে যায়, তখন আসলে পুরো বাংলাদেশের ছাত্র জনতা বলি, আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল বলি, সুশীল সমাজ বলি, সকলের মতামতের ভিত্তিতে হয়েছিল। কিন্তু যখন এখন আমার একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার নির্ধারণ করবে তাদের জায়গা থেকে, তাদের মতামতের ভিত্তিতে, যে পরবর্তীতে কোন জায়গায় আমার উপদেষ্টা প্রয়োজন এবং কোন জায়গায় কাকে বসানো যায়, এবং তারাই এটি নির্ধারণ করেছেন। এবং এই জায়গায় যদি কোনো সীমাবদ্ধতা থাকে, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমরা অবশ্যই এটির কঠোর থেকে কঠোরতর আমাদের জায়গা থেকে সমালোচনা করব, এবং কাউকে যদি মনে করি ওই জায়গাটি উপযুক্ত নয় এবং তাকে ওই জায়গা থেকে নামানোর জন্য আমরা প্রয়োজনে রাস্তায় নামতেও আমাদের জায়গা থেকে প্রস্তুত। আপনাদের সিদ্ধান্তের বিষয়গুলো নিয়েও নানা ধরনের মানে জনগণ যারা আছে তাদের মধ্যে প্রশ্ন আছে। যেমন আপনারা যারা ছাত্ররা আসছেন, তাদেরও তো আসলে ব্যাকগ্রাউন্ড নানা জায়গা থেকে, সুতরাং নানান মত হতেই পারে। সমন্বয়কদের মধ্যে যারা নানান ধরনের বিষয় নিয়ে আছেন, তাদের মধ্যে মত পার্থক্যের বিষয় থেকে জানতে চাওয়া হয় যে আসলে সিদ্ধান্ত কারা নেন, সমন্বয়কদের মধ্যে সিদ্ধান্ত কারা নেন। কেননা আপনাদের একটি বিষয় 11 দলের বিরুদ্ধে যে রিট করা, সেটি প্রসঙ্গে আপনাদের একজন সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন যে 11 দলের বিরুদ্ধে রিট ছাত্রদের নয়, হাসনাত সার্জিসের ব্যক্তিগত। আপনারা কি ব্যক্তিগত মতামতটিও ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেটি প্রকাশ করছেন? দেখুন, আপনাকে একটি জিনিস স্পষ্ট বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের যে সামগ্রিক ডিসিশন হয়, ওই ডিসিশনগুলোতে আমাদের প্রচুর ডিসকাশন হয়। যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের প্রচুর, আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করি, এবং ফাইনালি প্রোস অ্যান্ড কোনস সব কিছু চিন্তা করে আমাদের যে জিনিসটি মনে হয় যে লজিক্যাল, আমরা ওই ডিসিশনে যাই। কিন্তু এই যে রিটের বিষয়টি যেটি বলছেন, আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সময় এই দাবিটি আসলে, আমরা এটা তো সত্য কথা, চরম সত্যি, যে বিগত 3টি নির্বাচন ছিল প্রহসনী নির্বাচন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটি উপলক্ষ। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে, হাসনাতাই একদিন আমাকে বলছিল যে আমাদের এই 3টি নির্বাচনকে অবৈধ ঘোষণা করার যে একটি রিট, এই রিটটি আমি আমার জায়গা থেকে করতে চাই, তুমি এটাতে আগ্রহী কিনা? আমি বললাম অবশ্যই, এটিতে আগ্রহী না থাকার তো কোনো কারণ নেই। যে কোনো যৌক্তিক বিষয় যখন আমরা জীবন দিতে প্রস্তুত, তো এই যৌক্তিক বিষয়ে আমরা একটা রিটের অংশ হতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখেছি, প্রথমবার যেহেতু এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি, ওই রিটের বিভিন্ন জায়গায় আমরা আরও সমৃদ্ধ করতে পারতাম। তখন আমরা এই বিষয়টি নিয়ে, পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলি, তখন আমাদের মনে হয়েছে আপাতত সাময়িক সময়ের জন্য এটি উইথড্র করে
আরো কিভাবে পূর্ণাঙ্গভাবে এবং শক্তভাবে একেবারে এই এই অংশে রীতি করা যায়, খুব আমরা বেশি সেই সময় রীতি আমরা করার পাচ্ছি না। সামনে সেই প্রসেসটিতে যাব। জি, ধন্যবাদ জনাব মাসুদ কামাল। এই যে সরকার তাদের কলেবর বাড়াচ্ছে, ছাত্র আন্দোলনে যারা আছেন বৈষম্য বিরোধী তারা তাদের আক্ষেপের জায়গা নিয়ে কথা বলছে, জনগণের জায়গাটা আসলে কোথায়? আমরা যে জন্য অভ্যুত্থানের পরবর্তীতে আমরা মনে করলাম যে জনগণ সবাই স্বাধীনতা ফিরে পেয়েছে, তাদের সকল সমস্যা দূর হয়ে যাবে, জনগণের সমস্যা কি দূর হয়েছে? জনগণের জায়গা হলো দর্শকের জায়গায়, বুঝছেন? যে সিনেমা হলে সিনেমা দেখেন না, ভিলেন এসে নায়ককে ঘুষি মারলো, তখন আপনার মনে হয় যে আহা আমি ঘুষি মারতে পারতাম, কিন্তু আপনি জীবনে মারতে পারবেন না। আপনি দেখবেন খালি আহা উহু করবেন অথবা হাততালি দিবেন, আর কিচ্ছু করতে পারবেন না। এই দেশে জনগণের জায়গা সেই জায়গায়, এই হলো রিয়েলিটি। কে কেন কি হচ্ছে কোনো জবাবদিহিতা কারো আছে? আমরা তো একটা জবাবদিহিমূলক শাসন চাই, জবাবদিহিমূলক প্রশাসন চাই, কোনো আছে? কোনো কিচ্ছু নাই। কিন্তু আমি বহুদিন বলেছি একটা কথা, আবারও বলি, স্যার যে যখন উপস্থিত আছে ওর সামনেই বলি জিনিসটা। শেখ হাসিনা গণভবনে নাই, তাদের এখানে তো আপনার ভাগাই দিয়েছেন, এটা বাস্তবতা। কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে। শেখ হাসিনা যারা সেক্রেটারি ছিল, দেশটা আসলে কারা চালায় বলুন তো? পলিটিশিয়ানরা না, প্রশাসন দেশ চালায়। প্রশাসনের সবগুলি, শেখ হাসিনার প্রশাসনের কোনো একজন লোককে একবার বাদ দেওয়া হয় নাই, আস্তে আস্তে দু একজনকে, তাও বেশি না, দু একজনকে বাদ দেওয়া হয়েছে। তখন 64টা জেলায় শেখ হাসিনা যারা ডিসি ছিল, এদের কয়জন আছে? নাই বলেন? সবাই আছে। ওই ডিসি নাই, অন্য পদে আছে। 15 বছরে প্রশাসনের কত পার্সেন্ট লোক শেখ হাসিনার ছিল বলেন তো আপনি? কত পার্সেন্ট লোক ছিল? 85% লোক শেখ হাসিনা ছিল, 85% লোক। 85% লোককে আপনি ফালাই দেবেন? পারবেন না, পারবেন, এটা বাস্তবতা। করণীয় কি ছিল? করণীয় ছিল যে উপরের দিক থেকে আপনি একদিনে আপনি 10টা সচিবকে বাদ দিতেন, একদিনে। আপনি আস্তে আস্তে বাদ দিচ্ছেন, কোনো অ্যাকশন হচ্ছে না। আস্তে আস্তে বাদ দিলে অ্যাকশন হবে না, একবারে বাদ দিতে হয়। তাতে হতো কি, বাকি সবার মধ্যে একটা মেসেজ চলে যেত যে আমার বড় কর্তাই নাই, আমি কে, কাজে আমাকে এদের কথা মানতে হবে। এখন এরা কিন্তু বসে বসে একটা করে ইস্যু করে। আমি বলি এগুলো হচ্ছে বিরাট ষড়যন্ত্র ভাই। আমি আপনাকে বুঝাই বলি জিনিসটা, আমাকে 2 মিনিট সময় দেন খালি। আপনি 30 সেকেন্ডের মতো সময় পাবো, মানে চেয়ে নিচ্ছি, আমি একটু চেয়ে নিচ্ছি। এটা একটা বড় ষড়যন্ত্র। এই আমলাগুলি এদের সামনে নিয়ে ফাইল নিয়ে যায়, বলে এটা করেন, এটা করেন, এটা করেন। এই যে এখন ওদের সঙ্গে আমরা স্টুডেন্টদের একটা ঝামেলা হচ্ছে, স্টুডেন্টদের মত, আমি তো মনে করি এটা ক্রিয়েটেড বাই দিস ব্যুরোক্রেটস। এরা ক্রিয়েট করছে, ওরা বুঝেও নাই। এই যে আমাদের বুড়া উপদেষ্টারা বুঝেও নাই কি হইতেছে, ক্রিয়েটকে ছেড়ে দিয়েছে। এখন তোমরা মারামারি করো, আমরা বসে দেখি, তামসা দেখি। এটা হয় না। একটা গণ অভ্যুত্থানের সরকার একটা স্বৈরাচারী সরকারের আমলা দিয়ে চলতে পারে না। অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। সার্জিস আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন ছিল, আসলে আমরা সময় স্বল্পতার জন্য সেটা নিতে পারলাম না। নিশ্চয়ই আপনাকে আবার আমন্ত্রণ জানাতে পারবো, আপনাদের দুজনকে নিয়ে আমরা আবার বসতে চাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।